আসসালামু আলাইকুম। আ আজকে আমাদের পাঠ হচ্ছে সপ্তম অধ্যায় কেমিস্ট্রি। তো কেমিক্যাল রিঅ্যাকশন। তো এটা যদি আমরা একটু দেখি, এই যে এটা তো সবার বইয়ে আছে। সপ্তম অধ্যায় কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে এটা তোমরা চাইলে একটু মার্ক করে রাখতে পারো। এই যে কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে যেটা আমি মার্ক করতেছি ইয়েলো কালার। আচ্ছা। তো এর মধ্যে এই যে এই জিনিসটা তো তোমরা দেখতেছো, এই যে এখানের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন এর মধ্যে এই চিত্রটাও দেখতে পারবা। আচ্ছা, আমি এর পরবর্তী পেজে যদি যাই, হ্যাঁ, ১ম এ একটু যদি খেয়াল করো, দেখো আমাদের রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পদার্থের পরিবর্তন দেখো, চেঞ্জেস অফ ম্যাটার। তো এর মধ্যে হচ্ছে এখানে আসলে কত প্রকার পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কখনো এটা ভৌত পরিবর্তন, আবার কখনো রাসায়নিক পরিবর্তন। দ্যাট মিন্স হচ্ছে রাসায়নিক পরিবর্তন আসলেই তাইলে দুই ধরনের। ঠিক আছে? পদার্থ, যে কোনো পদার্থ মানে ম্যাটার্স যেটা আছে ওইটা হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ভৌত, আরেকটা হচ্ছে রাসায়নিক। এটা আমরা এখানে তাহলে দেখতে পারতেছি। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ভৌত, আমরা যদি এখানে যদি মার্ক করি, এই যে এটা, এই যে এটা হচ্ছে ভৌত। আর আরেকটা যেটা আছে সেটা হইতেছে রাসায়নিক। হ্যাঁ? এই যে এটা হচ্ছে রাসায়নিক। আচ্ছা, এই যে রাসায়নিক। আচ্ছা, এর মধ্যে হচ্ছে ১ম এ আমরা একটু ভৌতটা দেখব। ভৌতটা যদি এখানে যদি দেখি, একটু খেয়াল করো। দেখো আমি একটু আ ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে যদি দেখো এখান থেকে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন, মানে কি গঠনের কোনো পরিবর্তন না ঘটে, বাহ্যিক পরিবর্তন ঘটে। মানে তার বাহিরের অবস্থার পরিবর্তন ঘটে, তাকে বলা হয় হচ্ছে ভৌত পরিবর্তন। মানে ফিজিক্যাল চেঞ্জ। হ্যাঁ? যেমন এখানে কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে যে দেখো, যেমন ১০০°C টেম্পারেচারে হচ্ছে এটা জলীয় বাষ্পে পরিণত হয়, মানে পানি। ঠিক আছে? তো পানির গলনাঙ্ক হচ্ছে ১০০°C টেম্পারেচার। আর এর মধ্যে পানির হচ্ছে আবার আরেকটা জিনিস, দেখো পানি কঠিন, বরফ, তারপর হচ্ছে জলীয় বাষ্প। এই ৩ অবস্থাতেই ওর আণবিক সংখ্যাটা একটু খেয়াল করো, H2O। ঠিক আছে? তো আমি যদি একটু যদি জিনিসটা দেখাই, দেখো পানির ক্ষেত্রে, পানির কঠিনের ক্ষেত্রে হচ্ছে এটা যদি H2O, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে H2O, ঠিক আছে? কঠিনের ক্ষেত্রে। তো H2O জাস্ট এখানে এই যে S, এটা কিন্তু ব্র্যাকেটে হয় হচ্ছে S। ঠিক আছে? এটা হচ্ছে সলিড। আবার অনেক সময় হবে হচ্ছে এই যে H, এই যে H2, এটা হচ্ছে H2O, এটা হচ্ছে লিকুইড। ঠিক আছে? আবার এই লিকুইডের জায়গায় হচ্ছে, লিকুইড মানে হচ্ছে তরল। আবার এখানে G হইতে পারে, এটা হচ্ছে গ্যাস। আর aqueও হইতে পারে। ঠিক আছে? অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। এই ৪ ধরনের এগুলা হইতে পারে। এ ঠিক আছে? তাহলে কি বললাম? একটা হচ্ছে সলিড মানে কঠিন, লিকুইড মানে হচ্ছে তরল, গ্যাস হচ্ছে বায়বীয়, আর অ্যাকুয়াস হচ্ছে তোমার জলীয় দ্রবণ। আচ্ছা। তো এর পরবর্তীতে আ আমরা যে জিনিসটা একটু দেখব, এর পরবর্তীতে তাহলে এটা হচ্ছে H2O, ঠিক আছে? এটা আমাদের একটু জানা রাখতে হবে। অ্যা এরপরের যেটা আ পানি, তরল এগুলা সব একই সাথে থাকবে, ভৌত পরিবর্তন। কিন্তু একেকটা একেক বরফ হচ্ছে কঠিন থাকবে, তারপর হচ্ছে পানি তরল অবস্থায় থাকবে, জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থায় থাকবে। এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন হচ্ছে আরকি। এর মধ্যে হচ্ছে আবার যদি তাপীয় পরিবর্তন যদি একটু দেখা যায়, তাপীয় পরিবর্তনটা হচ্ছে যদি কখনো বাহ্যিক পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে, কিংবা অন্য কোনো পদার্থের সংস্পর্শে আনলে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তখন তাকে বলা হয় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে হচ্ছে যে জিনিসটা আমাদের, এই যে গ্যাসের প্রধান উপাদানের নাম হচ্ছে কি মিথেন, CH4। ঠিক আছে? এটার নাম হচ্ছে মিথেন, এটা CH4। ওকে? আচ্ছা, তাইলে এখানে আর তেমন কিছু নাই। এটা নতুন আরেকটা পদার্থের মানে অভ্যন্তরীণ বিষয়গুলো যদি পরিবর্তন হয়, নতুন যৌগ তৈরি হয়, তখন সেটাকে বলব রাসায়নিক পরিবর্তন। আর যদি মানে বাহ্যিক অবস্থা যদি ভেঙে যায়, তাইলে তাকে বলব হচ্ছে ভৌত পরিবর্তন। আচ্ছা। এর পরবর্তীতে হচ্ছে এই যে এখানে আমরা অনেকগুলা দেখতে, এরপরে আমরা শ্রেণীবিভাগ যেটা আমরা দেখতেছি। এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর এগুলো ২ প্রকার। এই যে বিক্রিয়ার দিকের উপর মানে কোন দিকে যাবে এটার উপর ভিত্তি করে। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। হ্যাঁ? একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়ায়, দেখো এটা যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ। কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে হইতে পারবে না। তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। একমুখী বিক্রিয়ার চিহ্নটা একটু এই যে তীর চিহ্ন দিয়ে এটা প্রকাশ করা হয়। এর মধ্যে হচ্ছে এই যে বিক্রিয়া যেটা আছে সেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট, ক্যালসিয়াম কার্বনেট। এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে এই যে CO2, হ্যাঁ? এখানে হচ্ছে ক্যালসিয়াম, তাইলে আমরা কি এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে বলব আমরা ক্যালসিয়াম কার্বনেট। লিখে রাখতে পারো তোমরা। আর এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড।
এটাকে বলবো আমরা CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। যে S দেখা যায়, S মানে হচ্ছে সলিড, আবার কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, CO2 কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? আচ্ছা, আ এখান থেকে আর কার্বন ডাই অক্সাইডের একটা জিনিস মাথায় রাখতে পারো, কার্বন ডাই অক্সাইডের হচ্ছে আণবিক ভর যেটাকে বলি আমরা, ওইটা হচ্ছে 44 মানে 44 আরকি। ঠিক আছে? ওইটা একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, উভমুখী বিক্রিয়া, এবার আমরা যদি একটু উভমুখী বিক্রিয়াটা যদি একটু ফোকাস করি, দেখো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উভমুখী বিক্রিয়া যেটা আছে, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ক পদার্থগুলা উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, তখন তাকে উভমুখী বিক্রিয়া বলা হয়। ঠিক আছে? উভমুখী বিক্রিয়া যদি বিক্রিয়কে, যে দেখো এই যে বিক্রিয়ক থেকেও উৎপাদে পরিণত হয়, তখন তাকে সম্মুখমুখী বলা হয়। আর উৎপাদ থেকে যখন কি হবে বিক্রিয়কে আসবে, তখন এটা হচ্ছে এই যে উৎপাদ থেকে যখন বিক্রিয়কে পরিণত হবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলা হয়। হ্যাঁ? উভমুখী বিক্রিয়কের ক্ষেত্রে এই যে এখানকার মধ্যে আমাদের এই যে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে H2 অর্থাৎ হাইড্রোজেন আর আয়োডিন মিলে ২ অণু হাইড্রোজেন আয়োডাইড গঠন করে। হ্যাঁ? তো ২ অণু যে হাইড্রোজেন আয়োডাইড গঠন করতেছে, যে হাইড্রোজেন আর এখানে হচ্ছে আয়োডিন। এই যে এটা হচ্ছে এই যে এই মার্ক যেটা আছে, এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়ার চিহ্ন, আর ২ অণু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। ঠিক আছে? আ এর পরবর্তীতে এই যে দেখো রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন। আচ্ছা, তাপের পরিবর্তনের ক্ষেত্রে যেই জিনিসটা দরকার, তাপের পরিবর্তন। তাপের পরিবর্তনের জন্য এগুলা রাসায়নিক বিক্রিয়া ২ ভাগে বিভক্ত। এই যে ২ ভাগে বিভক্ত, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়ার মধ্যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? এটা একটু দরকার। তাপ উৎপাদী বিক্রিয়া সবাই এটা খাতায় লিখে রাখতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে? এক্সোথার্মিক রিঅ্যাকশন এটা। এটা একটু লিখতে পারো। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাপ উৎপন্ন হয়। যেমন এটাকে বলা হয় হচ্ছে হেবার প্রণালীর বিক্রিয়া। হেবার প্রণালী, এই যে এখানে মার্ক করা থাকলো, হেবার প্রণালী। এখনো নাইট্রোজেন থেকে বিক্রিয়াটা, আচ্ছা রিঅ্যাকশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখানকার রিঅ্যাকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যদি রিঅ্যাকশনটার দিকে একটু ফোকাস করি, এটা নিয়ে অনেক কিছু আসলে বলার আছে। আ এই যে রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ? N2 নাইট্রোজেন। এরপর হচ্ছে 3H2 হাইড্রোজেন হচ্ছে ৩ অণু মানে ৩ মৌল বলা হয় এখানে। উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়া, আর 92 কিলো জুল এখানে তাপ উৎপন্ন হবে। ঠিক আছে? হিট যেটাকে বলি, এটা নট টেম্পারেচার। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। এটা হচ্ছে হিট। হ্যাঁ? তো হেবার প্রণালীতে এই যে এই পার্টটার নামই হচ্ছে হেবার প্রণালী। তো মানে যেটা উৎপন্ন হবে। মানে মূলত হেবার প্রণালীর সাথে ওর এই যে এই রিঅ্যাকশনটাই আসবে। এই যে ওর সাথে ওর রিঅ্যাকশন আছে। হেবার প্রণালীতে কি উৎপন্ন হয়? সোজা কথা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। অ্যামোনিয়ার সংকেত, হেবার প্রণালীতে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। ওকে? এরপরে হচ্ছে এই যে এখানকার যেটা নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এই যে ২ টা এগুলা যৌগগুলা ভেঙে গিয়ে এখানে অ্যামোনিয়া উৎপন্ন করে। সাথে কি উৎপন্ন করে? তাপ উৎপন্ন করে। এটা তাপ উৎপন্ন হয়। আর এর মধ্যে যে এই যে এখানে যে আয়রন দেখা যাচ্ছে, ওকে বলা হয় হচ্ছে প্রভাবক। কি বলা হয়? প্রভাবক। যারা প্রভাবকেরটা আমি একটু আস্তে, আস্তে করে বলতেছি, তোমরা লিখে রাখতে পারো। প্রভাবক মানে হচ্ছে অর্থাৎ যারা বিক্রিয়ায় উপস্থিত থেকে, অর্থাৎ বিক্রিয়ার মানে গতিকে কম বা বেশি করতে পারে। কিন্তু পরবর্তীতে এটা অপরিবর্তিত থাকে। মানে পুরোপুরি মিশে যায় না। কিন্তু মানে ও কি করবে? এখানের মধ্যে থেকে যাবে। মানে অনেকটা হচ্ছে ওই যে বিয়ের ঘটকের মতো অবস্থা। ঠিক আছে? ও ২ জনকে বিয়ে করায় দিবে, কিন্তু ঘটক কিন্তু থেকে যাবে আলাদা। ঠিক আছে? ওই যে ওরকম একটা অবস্থা। আচ্ছা, এর মধ্যে হচ্ছে যে আর টেম্পারেচার যেটা আছে ২০০ থেকে ২৫০ অ্যাটমসফিয়ার, ৪৫০ থেকে ৫৫০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা একটু খুবই ইম্পর্টেন্ট। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। এটা মাথায় রাখতে হবে। আর বিক্রিয়াটা এই যাতে কয়বার আসবে, এটা তো মানে তোমরা যতবার পড়বা ততবারই বুঝতে পারবা। আচ্ছা, এর পরবর্তীতে এই যে এখানে অলরেডি আমাদেরকে এগুলা যে এখানে বলা হয়েছে, এগুলা এই যে দেখো, এগুলা আমরা এগুলা বলে ফেলছি, এই যে আয়রন এগুলা চূর্ণ হিসেবে কাজ করবে। এরপরে ওই যে ডেল H এর মান হচ্ছে এখানে কি, এই যে ডেল H মান এগুলা, আর ডেল H এর মান হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে ওই যে একটু আগে যে বিক্রিয়াটা, এটাকে যদি আমরা ডেল H দিয়ে প্রকাশ করি এটাকে, তাহলে ডেল দিয়ে প্রকাশ করলে মাইনাস দিতে হবে। মাইনাস মানে ঋণাত্মক মানে হচ্ছে এটা তাপ শোষণ, তাপ উৎপন্ন করতেছে। তাপ শোষণ করতেছে না, ও তাপ উৎপন্ন করতেছে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ কি হয়? যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। যেমন এই যে নাইট্রোজেন এগুলা ১৮০ কিলো জুল, এটা ২ অণু হাইড্রোজেন অক্সাইড উৎপন্ন হয়। এখান থেকে এই যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এটা কি? তাপহারী বিক্রিয়া, এই যে ডেল প্লাস এটাকে বলা হয় ধনাত্মক। এই যে তাপহারী বিক্রিয়া, এটা
del এর মান ধনাত্মক থাকবে। জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, এর পরবর্তীতে ইলেকট্রনের স্থানান্তরের উপর এটা আসলে কয় প্রকার? এগুলাকে ২ ভাগে ভাগ করা হয় ইলেকট্রনের স্থানান্তরের উপর। একটা হচ্ছে এই যে ২ ভাগে ভাগ করা হয়। একটা রেডক্স আরেকটা নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে এখানে আমরা যদি একটু দেখি রেডক্স বিক্রিয়া যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এর পরবর্তীতে মানে রেডক্স আর নন রেডক্স একই সাথে যদি বলি রেডক্স মানে হচ্ছে এই যে রেড আর অক্সিডেশন জারণ এগুলা থেকেই আসতেছে। এই যে রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। সোজা কথা হচ্ছে জারণ বিক্রিয়া কথা অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়কগুলো ইলেকট্রনগুলো কি করে আদান-প্রদান ঘটে। অর্থাৎ একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করবে, অপর বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করবে। একই বিক্রিয়ার মধ্যে। একে বলা হয় হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, জারণ-বিজারণ বিক্রিয়া যদি আমরা আরেকটু জিনিসটা একটু করি, আ জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করবে তাকে বিজারক পদার্থ বলে। আর যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করবে তাকে জারক পদার্থ। মানে জারণ বিক্রিয়ার মধ্যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, ওকে বিজারক পদার্থ বলা হয়। এই যে জারণ বিক্রিয়ার মধ্যে এই যে ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ, আর বিজারক পদার্থ। পদার্থ হিসেবে কিন্তু বিজারক। আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। আর জারক এটা হচ্ছে জারক পদার্থ। হুম? আচ্ছা, আ এরপরে আমরা এখানে যেটা দেখতে পারতেছি এই যে এর মধ্যে এই যে আয়রন, ইলেকট্রন এই যে সংখ্যাটা আসলে হ্রাস পাবে এখানে। কোনো একটি বিক্রিয়া দিয়ে ইলেকট্রন দান করবে, চার্জের পরিমাণ এটা বৃদ্ধি পাবে, তখন এটাকে জারণ বিক্রিয়া বলা হয়। এই যে এখানে যখন চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ চার্জের পরিমাণ বলতে এই যে এখানে আয়রন 2+ এটা বিক্রিয়া করে 3+ হয়ে গেছে। তার মানে চার্জ এটা বৃদ্ধি পাইছে। এজন্য এটা জারণ বিক্রিয়া। সোডিয়াম হচ্ছে নিরপেক্ষ 0 আর এটা হচ্ছে 1+ থাকে, তাহলে এটা কি হয়? E- হয়ে যায়। হুম? এর পরবর্তীতে আ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ায় এখানে কি করবে? কোনো পদার্থের ইলেকট্রন গ্রহণের মান এগুলা ঘটে এবং চার্জের সংখ্যা হ্রাস পায়। ঋণাত্মক সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে? এই যে ক্লোরিন এটা 0, -1 মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। যার কারণে এটা ঋণাত্মক হয়ে গেছে। কপারের ক্ষেত্রেও ২ টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এটা হচ্ছে কি? কপার এটা 2+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে এটা কপারটা হচ্ছে 1+ হয়ে গেছে। মানে ইলেকট্রনটা কমে গেছে। তাহলে চার্জের বা আদানের পরিমাণ যদি এখানে কমে যায় তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর এটা যদি বেড়ে যায় তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া।